নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালি দিনে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বস্ত্র খাতকে সমৃদ্ধ করতে আমাদের কিন্তু দেশে প্রায় 350 স্পিনিং মিল রয়েছে, মতান্তরে 450 স্পিনিং মিল রয়েছে। এই স্পিনিং মিলগুলোর কাঁচামালের যোগান কিন্তু দিতে হয় যে তুলা, এই তুলা থেকে। আমাদের দেশে তুলার উৎপাদন হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ বেল, কিন্তু বাকি আমাদের প্রয়োজন হচ্ছে আরও 80 থেকে 85 লক্ষ বেল, যেটা আমদানি করতে হচ্ছে। এই তুলার এই যে ব্যাপক আমদানি নির্ভরতা কমাতে আমাদের তুলা উন্নয়ন বোর্ড আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের যে আমাদের জমির যে অবস্থান সেগুলি বিবেচনা করে নানা ধরনের প্রায়োগিক গবেষণা করছে। কোথায় কোথায় তুলার উৎপাদন বাড়ানো সম্ভব, কোন ধরনের জমিতে তুলা উৎপাদন করা যায়, তুলার জাত নির্বাচন করা যায়, শর্ট ডিউরেশনের জাত কীভাবে কৃষকের কাছে দেওয়া যায়, তুলার সাথে কী ধরনের সাথী ফসল করা যায় যাতে করে কৃষক লাভজনক হিসাবে এই ফসলটা নিতে পারে। এই সার্বিক বিষয়গুলি নিয়ে কিন্তু গবেষণা হচ্ছে এবং সেই গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে আমরা দেখেছি, যেটা উপস্থাপন করব আপনাদের জন্য। চলুন দেখা যাক। তুলা ব্যবহারে বাংলাদেশ বর্তমানে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে, অথচ চাহিদার মাত্র 5 ভাগ তুলা আমাদের উৎপাদন হচ্ছে। তবে আশার কথা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের প্রণোদনা ও সহায়তায় বরেন্দ্র অঞ্চলের চাষিদের মধ্যে তুলা চাষের সম্ভাবনা ও আগ্রহ বাড়ছে। বরেন্দ্র অঞ্চলে ধানসহ সবজি ফসল আবাদে সেচ নির্ভরতার কারণে চাষির উৎপাদন খরচ তুলনামূলকভাবে অন্যান্য ফসলের তুলনায় বেশি হয়। পক্ষান্তরে তুলা কম পানিগ্রহী ফসল হওয়ায় বরেন্দ্র ভূমির উঁচু জমিতে তুলার আবাদ বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথী ফসল হিসাবে স্বল্প মেয়াদকালের ডাল ও বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন চাষিরা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলে এখানে কিন্তু পানির ঘাটতি রয়েছে, সেচের সমস্যা রয়েছে, যে কারণে এইখানে কিন্তু সচরাচর আমাদের সমতল ভূমিতে যে ধরনের ফসল আবাদ করা হয়, বিশেষ করে ধান, সেই ধানটা কিন্তু এখানে খুব একটা চাষ করতে আগ্রহী না আমাদের এই এলাকার কৃষকরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে এখানে প্রতি বছর কিন্তু তুলার চাষ বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে আমরা কম পানিগ্রাহী যেসব ফসলগুলি রয়েছে, আমাদের গম শীতকালে, সে গমেরও কিন্তু আবাদ হচ্ছে। আমরা এই ক্ষেত্রে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছি তুলার সাথে হলুদ লাগানো হয়েছে। কৃষক ভাই বলছেন তুলা শেষ পর্যায়ে হারভেস্ট হয়ে গেছে অধিকাংশ এবং কিছুদিনের মধ্যে এই হলুদগুলি তারা হারভেস্ট করবে। আমি কথা বলবো তার সাথে, যে আপনার কাছে একটু জানবো যে তুলা কি পরিমাণ তুলেছেন আপনি এই কতটুকু জায়গার মধ্যে এই পর্যন্ত, আর কতদিন তুলতে পারবেন? মোটামুটি 9-10 মণ উঠে গেছে। কতটুকু জায়গা ছিল এখানে? এটি সোয়াবি গিয়ে ভই। আচ্ছা, 9 থেকে 10 মণ উঠেছে, বিক্রি করেছেন? হ্যাঁ, আছে বাড়িতে। আচ্ছা, আরো 5 মণ তো জোরে উঠবে আরো? 5 মণ। আচ্ছা, এবার কেমন দাম পাচ্ছেন? 4000 টাকা। 4000 টাকা মণ। 4000 টাকা। আচ্ছা, এই যে আপনি এর সাথে হলুদ করেছেন, হ্যাঁ, হলুদ একটা দীর্ঘ সময়ের ফসল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন ফলন হবে মনে করছেন? হলুদটা আল্লাহ খুবই ভালো দিয়েছে। আচ্ছা, এর ফলন আপনার 100 মণের তো উপরে হবে। হ্যাঁ। হলুদের কেমন বেচা কেনা হয়? এটা 1800, 2000, 1900 বাজার বুঝে। হ্যাঁ। পাশে আমরা দেখতেছি গম করেছে, ওদের সাথে তুলনা করি আপনার এটার, আমার 1 বছরের যা উঠবে ওরা 5 বছর করিয়াও তুলতে পারবে না। আচ্ছা, বেচা কেনা নিয়ে কোনো সমস্যা নাই? না, বেচা কেনা সমস্যা নাই, তুলা পাঠিয়ে দিলে ওরা টাকা আপনার বাড়িতে পৌঁছে দেয়। আপনি এই যে গাছগুলি কি করবেন পরে? গাছগুলা জ্বালানো হবে। তুলা উন্নয়ন বোর্ডের রাজশাহী জোনের আওতায় বরেন্দ্র অঞ্চলে
প্রচুর পতিত জমি আছে। পানির অভাবে এই সকল জমিকে কৃষিকাজের আওতায় আনা সম্ভব হচ্ছে না। বর্ষাকালে এসব অঞ্চলে আমন ধানের চাষ হলেও যথাসময়ে বৃষ্টির অভাবে উৎপাদন কম হয়। যেহেতু তুলা চাষে অনেক কম পানির প্রয়োজন হয়, সে কারণে বরেন্দ্র অঞ্চলের উঁচু জমি যেগুলো সাধারণত পতিত থাকে, সে জমিগুলিকে তুলা চাষে আগ্রহী করতে কাজ করছে তুলা উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে উত্তরের যে বরেন্দ্র অঞ্চল, এখানে কৃষি ভিত্তিক অর্থনীতি এখানে মূলত আমাদের এই কৃষকদের, এবং জীবন জীবিকার উৎস আমাদের এই যে মাঠগুলি দেখছেন কৃষকদের দেখতে পাচ্ছেন, এবং এখানকার যে প্রকৃতি, যে বৈচিত্র্যতা রয়েছে এখানে, সেটা কিন্তু একটু ভিন্ন প্যাটার্নের। আমাদের অন্য অন্য জেলায় যেভাবে আমরা কৃষিকাজ করে থাকি, এখানে কিন্তু সেটা সুযোগ নাই। কারণ এখানে মূলকরণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের পানির সংকট হচ্ছে। কৃষির যে প্রধান উপকরণ সেই সেচের বড় সংকট রয়েছে এখানে। ভূগর্ভস্থ পানি উত্তোলন করে এখানে কৃষকদের চাষাবাদ করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ইদানিং পানির যে প্রাপ্যতা সেটাও কিন্তু এখন সংকটের দিকে চলে গিয়েছে, যার জন্য পানি উত্তোলন করা যাচ্ছে না। তো এই যে একটা চ্যালেঞ্জ আমাদের, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমাদের কৃষক ভাইরা তাদের জীবন জীবিকার জন্য কৃষি নির্ভর যে কাজগুলি তারা করছেন, আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন, পুষ্টির যোগান দিচ্ছেন। তাদের সাথে আমাদের কৃষি সম্প্রসারণের সাথে যারা জড়িত, কৃষি বিজ্ঞানীরা রয়েছে, তারা কাজ করছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এখানে অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়েছে কৃষি উৎপাদনের। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কৃষক ভাইরা যে নানা ধরনের গবেষণা কিন্তু তারা নিজেরা করছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা যেমন গবেষণা করেন, ঠিক একইভাবে এই মাঠ পর্যায়ে কিন্তু এরা প্রায়োগিক গবেষণা করছে, এই যে অ্যাকশন রিসার্চ যেটাকে বলা হয়। দেখেন এখানে আমরা যে ক্ষেতটায় রয়েছে, এটা একটি তুলার ক্ষেত। এতদিন কিন্তু আমরা জানতাম যে তুলা বীজ বপন করে লাগানো হচ্ছে, কিন্তু এখন ওনারা নতুন প্রযুক্তি তারাই উদ্ভাবন করেছে। তারা কিন্তু আমাদের যে সবজির চারা যেভাবে বেডে প্রথমে তৈরি করা হয়, তারপর সেখান থেকে তুলে এনে এখানে আমাদের রোপণ করা হয়, সেই কাজটা কিন্তু করছে তারা। এবং তাতে করে ওনারা বলছেন যে গাছ অধিক বড় হচ্ছে না, ফলন বেশি হচ্ছে, প্রুনিংয়ের ব্যাপারটা এখানে নাই থাকছে না, গাছ ছোট করা লাগছে না, কাটা লাগছে না। তো এইটা কীভাবে ওনারা করছেন, এতে কি সুবিধা হচ্ছে তাদের, এই বিষয়গুলি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে কৃষক ভাই রয়েছেন, শামসুল ভাই। না, শামসুল ভাই, উনি একটু বলে রাখি, উনি সামরিক বাহিনীতে ছিলেন, এখন উনি পরিপূর্ণভাবে কৃষিকাজে মনোনিবেশ করেছেন অবসর পরে। তো আপনার এখানে কতটুকু জায়গা আছে এবং আপনি কিভাবে এই কাজটা করছেন আমাকে একটু জানান। এখানে আমার জমি আছে 3 বিঘা। আচ্ছা, 3 বিঘার ভিতর 1.5 বিঘা আমি তুলা লাগাইছি। আচ্ছা, কতদিন হলো আপনার তুলা চাষ করছেন? এই কি প্রথম নাকি এর আগেও করেছিলেন? এর আগেও 2 বছর করেছিলেন। বিগত 3 বছর চলতেছে। আচ্ছা, এটা কিভাবে আপনি এই তুলা চাষে আসলেন, কাদের পরামর্শে? তুলা উন্নয়ন কর্মকর্তা বাড়ি সব ছিলেন, উনি অনেককে করাতেন। আমি কৃষি কাজ করতাম, ফাঁকে ফাঁকে ওনার সাথে কথা বলতাম দোকানে বসে। তখন উনি আমাকে উদ্বুদ্ধ করলেন 2022 সালে। আচ্ছা, যে আপনি একটু লাগান। তখন থেকে তুলা করা শুরু করেছি। আচ্ছা, কি মনে হচ্ছে আপনার? তুলা করাতে খুব একটা খারাপ দিক না। উঁচু উঁচু জমি যেগুলো ফসল ভালো হয় না, সেগুলো তুলা করে কষ্ট করে দুবার সেচ দেওয়া যায়, তাহলে মোটামুটি আশানুজনক ফলন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বলো দেখি, এইখানে তুলা করার আগে কি ফসল ছিল? এখানে তুলা করার আগে টমেটো করতাম, কোন সময় পড়ে থাকতো। সেই প্রতি জায়গাগুলিতে আপনারা এখন তুলা করছেন। মানে এই বরেন্দ্র অঞ্চলে যে জায়গাগুলি বেশি উঁচু, সেখানে পানি তো দাঁড়ায় না, অন্য ফসল করা যায় না, সেই ক্ষেত্রে এই তুলাটা আপনারা করতে পারছেন। মানে এখন আর পতিত থাকছে না, তুলা করে একটা লাভ হচ্ছে আমাদের। আচ্ছা, আপনারা চারা করে করে করছেন, তাই না? এটা চারা করে আর বীজ বপন করার সুবিধা কি? বীজ বপন করলে মাটির আর্দ্রতার সাথে বীজ অ্যাডজাস্ট হয় না। কোন জায়গায় হয় যেখানে রস বেশি থাকে, ওটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর যেটা রস কম ওটা বাড়ায় না। আচ্ছা, দেখা যাচ্ছে যে ছোট বড় হয়ে যায়, বড় হয়ে গেল, একটা ছোট হয়ে থাকলো। রাইট, তখন এই গাছটাকে এক সমান একটা আনতে খুব পরিশ্রম হয়। আচ্ছা, অনেক সময় আনা যায়, বৃষ্টি বাদল হয়ে গেলে আকাশের আনা যায় না। আচ্ছা, আর চারা করে লাগালে একসাথে লাগাই দিলাম, একসাথে সার দিলাম, একসাথে কাজ করলাম, ঘাস টাস মারলাম, আচ্ছা, গাছটা এক সাইজে উঠে আসলো। আচ্ছা, ফলনটা যদি আমি ধরি, যে চারা করলে ফলন ভালো হয় নাকি বীজ বুনে যে গাছটা হয় তার থেকে ফলন ভালো হয়? চারা করলে ফলন ভালো হয়। চারা করলে ফলনটা ভালো হয়, আপনাদের অভিজ্ঞতা থেকে বলছেন। আর কি কি সুবিধা পান? চারা করলে আপনার পোকামাকড়ের উপদ্রব কম। লাইন করে লাগাতে পারেন? লাইন করে লাগাতে পারি। লাইন এবং এই যে সারি করেছেন আপনারা,
মানে কি স্পেসিং কি করেন আপনারা তখন? স্পেসিং আমাদেরকে বলেছিলেন যে 9 সেন্টিমিটার স্ট্রেট, আচ্ছা, আর প্রস্থে দিব এই 1.5 হাত। আলো বাতাসটা যাতে আলো বাতাসটা যাতে যায়। পোকামাকড় না থাকে, না, এবং- আলো বাতাস থাকলে পোকামাকড় কম হয়, তাই না? এবং আমার সিচুয়েশন যে আমি যে খাত করব সেই খাতের ভিতরে বাইরে আমি যাতে বেড়াতে পারি। বাংলাদেশের উত্তর অঞ্চলের পদ্মা নদী ও তার শাখা নদী অববাহিকা বেলে মাটি দ্বারা গঠিত, ফলে উঁচু জমিতে সেচ দিলেও পানি ধরে রাখা সম্ভব হয় না। এই ধরনের মাটিতে কম পানিগ্রাহী ফসল তুলা এবং সাথী ফসল হিসাবে পেঁয়াজ, মরিচ, হলুদ, শাকসবজি চাষের পরামর্শ দিচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু বহুদিন ধরেই তুলা চাষ হয়ে আসছে এবং ট্র্যাডিশনালি যে চাষগুলি হতো তুলার, সেখানে আমরা দেখতাম যে প্রায় 8 মাস মতো লেগে যেত তুলার বপন থেকে আপনার হারভেস্ট করা পর্যন্ত। অর্থাৎ এর লাইফ টাইমটা ছিল একটু দীর্ঘ, যার কারণে আমাদের কৃষকরা কিন্তু বাণিজ্যিকভাবে তুলা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিল। এর প্রেক্ষিতে আমাদের তুলা উন্নয়ন বোর্ড তাদের গবেষণায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে স্বল্প মেয়াদের অর্থাৎ কম জীবনকালের যে জাতগুলি তৈরি করেছেন সেইগুলি এখন মাঠে কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর এই যে আমরা পদ্মার চর এলাকায় রয়েছে, লালপুর চর বলে এটাকে, এখানে কিন্তু মাঠের পর মাঠ তুলা সাদা হয়ে আছে। তুলা এখন ফাটার সময়, হারভেস্ট করার সময় হয়েছে। তো এই তুলা চাষকে আরও লাভজনক কীভাবে করা যায়, কৃষককে আরও আগ্রহী কীভাবে করা যায়, সে নিয়ে কিন্তু মাঠ গবেষণা চলছে প্রতিনিয়ত। আমাদের সাথে একজন এই তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো যে কৃষককে আরও কিভাবে প্রণোদনা দেওয়া যায় চাষ কৌশল প্রয়োগের মাধ্যমে, কীভাবে চাষ করলে আরও তারা বেশি লাভবান হবে, সেই বিষয়গুলি একটু জানতে চাইছি আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। কৃষককে লাভবান করার জন্য এবং জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড কর্মসূচি গ্রহণ করেছে। তুলার সাথে সাথী ফসল চাষ। তুলার সাথে সাথী ফসল হিসেবে সবজি, মশলা, শাক এবং ডাল জাতীয় ফসল চাষ করা হচ্ছে। হলুদও হচ্ছে, মরিচ চাষ করা হচ্ছে। এতে করে কৃষক স্বল্প সময়ে, বিশেষ করে শাক জাতীয় এই জমিতে, যে জমিতে আমরা অবস্থান করছি, এই জমিতে সে তুলার সাথে লাল শাক করছে এবং লাল শাক করে সে 30 থেকে 35 দিনের মধ্যে সে লাল শাকটা তুলেছে এবং 10 থেকে 12,000 টাকা 1 বিঘা জমিতে সে, এখানে 25% একটা প্রদর্শনী দেখতে পাচ্ছেন, সেই 25% জমিতে সে 10,000 টাকার সে লাল শাক বিক্রি করছে। এই যে স্বল্প সময়ে, অর্থাৎ তুলা বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই সে একটা স্বল্পমেয়াদী একটা রিটার্ন পাচ্ছে। যে আমাদের এই চর অঞ্চলকে আপনারা তুলা চাষের জন্য বেছে নিলেন কেন? এখানে বাড়তি কি সুবিধা হতে পারে? আপনারা জানেন যে চরাঞ্চলে মাটিটা হচ্ছে বালি মাটি এবং এখানে সকল ফসল ওইভাবে ভালো ফলন দেয় না, কিন্তু আমাদের তুলাটা হচ্ছে লবণাক্ততা, খরা সহিষ্ণু ফসল। সেই ক্ষেত্রে সেচ কম লাগে। হ্যাঁ, সেচ কম লাগে এবং তুলা একটি গভীরমূলী ফসল। অনেক নিচ থেকে, মাটির অনেক নিচ পর্যন্ত মূল যায় এবং সেখান থেকে সে পানি গ্রহণ করতে পারে। সেজন্য চরাঞ্চলের জন্য তুলা বেশ ভালো ফলন পাচ্ছে। আমাদের সাথে লাল মিয়া এক কৃষক রয়েছেন, এই তুলা ক্ষেতের মালিক। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে কতটুক জায়গার মধ্যে আপনি এবার এই তুলা চাষ করেছেন? আমি স্যার তুলা চাষ করেছি 7 বিঘা। কি ছিল এর সাথে? আর প্রথম দিকে এর সাথে লাল শাক ছিল। লাল শাক ছিল। জি। 25% উপরেই ছিল না কম ছিল? না, 25% উপরেই ছিল। আচ্ছা, বিক্রি করেছেন? হ্যাঁ জি, বিক্রি করেছি। বলা যাবে কেমন দাম পাইছিলেন? হ্যাঁ, 1010 টাকা বেচছি। এই শাক ছাড়া আর কি কি করা যেত? আমার চরের জমির জন্য শাকটাই ভালো হয় স্যার, তোলার জন্য। আচ্ছা, এখানে যে সার দিয়েছেন, খরচ করেছেন, জি, এই সব কিছু মিলিয়ে আপনার কেমন খরচ হয়েছে? আর এ পর্যন্ত কত টাকা তুলা তুলেছেন, বিক্রি করেছেন, বা আরো সামনে কত হতে পারে বিক্রি, বলা যাবে? আমি স্যার এই মানে খালি 25% সাথে তো আর তুলি নাই, মানে সম্পূর্ণ জমির তুলা এক জায়গায় করে ধরেন বিক্রি করেছি। আচ্ছা, 1.5 লক্ষ টাকার তুলা বেচেছি। আচ্ছা, এখনো আমি জানি যে আমার এখনো 2 লাখ টাকার মতো তুলা হবে। খরচ কত ছিল বলা যাবে? তুলা চাষ 1,20,000 টাকার মতো খরচ করেছি। তুলা চাষকে অধিক লাভজনক করতে তুলা উন্নয়ন বোর্ডের সহায়তায় চাষিদের উদ্ভাবিত প্রযুক্তিগুলোর ব্যাপক প্রচার ও সম্প্রসারণের উদ্দেশ্যে পার্টনার প্রকল্প থেকে প্রদর্শনী সহায়তা দেওয়া হচ্ছে চাষিদের। এই যে তুলা চাষ করেছেন আপনি, তো ধান চাষ করেন না এখানে? না, ধানের ক্ষেত এটা না।
এখানে কি ধান হবে না? না, ধান হবে না। কেন? ওষা জমি পানি থাকে না, বালু মাটি। তাহলে কি কি চাষ করেন এখানে আপনারা? এই তুলা, হলুদ, এই 2 ফসলই হয়। একটু বলা যাবে 33 শতক বিঘাতে কেমন ফলন হয়, কি পরিমাণ বেচা কেনা হয়? এই 18-19 মন। 18 থেকে 19 মণ হয় হ্যাঁ। হাইব্রিড তুলা? হাইব্রিড। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে আমাদের ভাই এখানে বললেন যে তুলা চাষ করছে, হলুদ চাষ করছে, তো এখানে আমরা দেখলাম পার্টনার প্রকল্পের একটা কথা লেখা আছে, অর্থায়ন লেখা আছে। এখানে একটু বিশেষ বৈশিষ্ট্য কি, এই যে এখানে একটা ট্রায়াল মনে হয় এটা, তো এই প্লটের বৈশিষ্ট্য কি? সাধারণত তো তুলা তো সব চাষ করে ওনারা, তো এখানে কি ট্রায়াল দিচ্ছেন, বৈশিষ্ট্য কি সেটা যদি একটু বলেন। পার্টনার প্রকল্পের অর্থায়নে আমাদের একটা ট্রায়াল প্লট চলছে এখানে। আচ্ছা, এখানে তুলার জোড়া সারি পদ্ধতিতে আমরা তুলা চাষ করেছি। আমরা স্বাভাবিকভাবে আমরা 90 এবং 45 সেন্টিমিটার দূরত্বে তুলা চাষ করে থাকি। এক্ষেত্রে আমরা এখানে ট্রায়াল দেখাচ্ছি যে এরকম না করে যদি আমরা 1 হাত পর পর 2 লাইন, তারপরে 2 হাত গ্যাপ দিয়ে আবার 1 হাত পর পর 2 লাইন, মানে জোড়া লাইন, আচ্ছা জোড়া সারিতে যদি আমরা করি তাহলে 1 বিঘা জমিতে প্রায় 50% গাছের সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, তো যার ফলে আলটিমেটলি আমাদের ফলনটাও 50% বেড়ে যায়। যেখানে আমাদের 12 মণ হতো সেখানে 18 মণ ফলন করা সম্ভব আচ্ছা। হচ্ছে। কিন্তু এই যে জোড়াসারি করার কারণে ঘন হয়ে গেল, ওই জায়গাটায় সমস্যা হবে না? এটাই আমাদের ট্রায়াল চলছে যে কোনো প্রভাব পড়ে কিনা। তো আমরা খেয়াল করছি যে বল সংখ্যা এবং ফলনের দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে না। এই ট্রায়াল কি এবছর প্রথম হচ্ছে কিনা? এর আগেও আমরা করছি, পার্টনার প্রকল্পের অর্থায়নে এই বছর প্রথম। আচ্ছা, এর আগে যখন করেছেন তখন কেমন ফল পেয়েছিলেন আপনারা? মোটামুটি ভালো, মানে স্বাভাবিকের চেয়ে আমরা ভালো ফলাফল পাচ্ছি আর কি। তো গত বছর যে কয়টা প্লট আপনারা ট্রায়াল করেছিলেন, ট্রায়ালের সংখ্যা কি এবার বাড়ছে, বা এই দেখা দেখি কৃষক কি এই আপনার জোড়া পদ্ধতি থেকে আসছে? বাড়ছে, বেশি বাড়ছে। 33 শতকের যে বিঘা, তাতে কতগুলি গাছ লাগানো যায়? আর আপনি যে জোড়া করে করতেছেন, নরমালি আমাদের গাছ হয় হলো 33 থেকে 3500 গাছ আচ্ছা 1 বিঘাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এখানে প্রায় 47 থেকে 4800 গাছ হচ্ছে জোড়া লাইনে। আচ্ছা, গাছের সংখ্যা বাড়ছে, গাছের সংখ্যা বাড়ছে, সেই তুলনায় ফলনও বাড়ছে, ফলনও বাড়ছে। মানে ট্রায়াল এটা প্রমাণিত হয়েছে। এটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশে বর্তমানে 82 থেকে 85 লাখ বেল তুলার প্রয়োজন রয়েছে। পক্ষান্তরে উৎপাদন হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লাখ বেল। বরেন্দ্র অঞ্চল ও চরের জমিগুলো তুলা চাষের আওতায় আনা গেলে 20 লাখ বেল তুলা উৎপাদনের সম্ভাবনা দেখছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। এই যে আমাদের পদ্মা নদী, যে শাখা নদী বড়াল রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার মধ্যে দিয়ে গিয়েছে, তার এই 2 পাশে কিন্তু এই জমিগুলি, তাই না? এখানে আমরা কৃষি কাজ করছে আমাদের কৃষক ভাইরা। তো এই কৃষি কাজে দেখা যাচ্ছে যে এই এলাকায় কিন্তু যে ধান চাষের খুব একটা প্রচলন আমরা দেখছি না, কারণ ধানে পানির পরিমাণ বেশি লাগে। তো আপনার কাছে কি মনে হয়, আপনি দীর্ঘদিন এখানে কাজ করছেন একজন কৃষিবিদ হিসাবে, যে এখানে ধানের পরিবর্তে কোন কোন ফসলের সম্ভাবনা দেখছেন আপনারা? আসলে বড়ালটা একটা সর্পিল আকার নদী। আপনার শুরু হয়েছে পদ্মার, মানে মূল পয়েন্টটা হচ্ছে চারঘাটের সুইচ গেট থেকে। বর্ষার সময় যে পানিটা ঢোকে, এই পানিটাই কিন্তু সুইচ গেট হয়ে বিভিন্ন জায়গায় হয়ে এটা চাটমোহর হয়ে এটা যায় চলন বিলে চলে যাচ্ছে। এই এখানে যেখানে নিচু সেখানে শুধু এই পানিটা অবস্থান করতেছে। এই বড়ালের 2 পাশে কিন্তু মাটি কিন্তু পলি দোআঁশ থেকে বালি বেলে দোআঁশ, মানে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে মাটিগুলো আমরা দেখতেছি, এটা পলি দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি। আর পুরাটাই পলি হয়ে গেছে, যেহেতু কাজের ক্ষেত্রে মানুষ আবাদ করছে বিভিন্ন ইয়াতে মাটির ধরনটা চেঞ্জ হয়ে গেছে। একদম নদীর কাছে কিন্তু এখনো কিন্তু বালিযুক্ত মাটি রয়ে গেছে। আচ্ছা, তাহলে এই জমিতে কি চাষ করা যাচ্ছে? আসলে কি ধান চাষের কোনো উপযোগিতা নেই, পানি ধরে রাখার সক্ষমতা নাই, যার কারণে এই এলাকা আপনারা দেখবেন বড় বড় বাগান সৃষ্টি হয়েছে শুধু এই আম বাগান, এই বড়ালকে কেন্দ্র করে। একটা দুটো সেচ দিতে পারলে এখানে আমের ভালো ফলন আসে, এবং অন্যান্য সবজি, বিশেষত হলুদটা এই এলাকার আড়ানি থেকে শুরু করে চারঘাট এবং দয়ারামপুর এলাকাটা হলুদের একটা বিখ্যাত জায়গা। এখন হলুদ এবং তুলা, 1 বছর হলুদ করলে পরের বছর সেই জমিতে তুলা করতেছে, কারণ তুলাতে প্রচুর পরিমাণ পাতা থাকতেছে। এই পাতাটা মাটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি কিন্তু বেড়ে যাচ্ছে, এই কারণে হলুদের ফলনটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর তুলার যে সার যেটা থেকে যাচ্ছে, এটাও কিন্তু হলুদের কাজে লাগতেছে। আবার হলুদের যে সার দেওয়া হচ্ছে সেটা কিন্তু পরবর্তীতে আবার তুলা ফসলের জন্য পেয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে কি আমরা ধরে নিব যে আমাদের দেশের এই যে কৃষকরা, আমরা যে বলি যে প্রায়োগিক গবেষণার কথা বলি, তাই না, মাঠে, সেই প্রায়োগিক গবেষণা কিন্তু কৃষকের কাছ থেকে চলে আসছে। ওরা জানে যে এই কোন মাটিতে কোন সময় কোন ফসলটা করতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা দেখেন এখানে এই বেলে মাটি ফসল হবে, ওরা সেটা চিহ্নিত করে সেটা করে আসতেছে। হ্যাঁ, তো আপনাদের এখানে এখন তুলার
ফলন বা এরিয়া বাড়ছে কেমন সেটা একটু যদি আমাদের যেহেতু এখন চাষিরা কিন্তু অর্থকরী ফসলের দিকে এগিয়ে আসতেছে, বিভিন্ন সবজি করাতে চাষিরা কিন্তু অনেক সময় দাম পাচ্ছে না, কিন্তু তুলার একটা নির্দিষ্ট বাজার মূল্য, যেমন এবছর 4,000 টাকা মন। এখন এই তুলা যত হবে দাম কিন্তু কমবে না, তুলার দাম প্রতি বছর বাড়তেছে, ডিমান্ড রয়ে গেছে প্রচুর। এই জন্য চাষিরা এই সমস্ত জমিতে তারা ভাবতেছে যে আর্থিকভাবে লাভবান হতে হলে তাদেরকে এই ফসলের দিকে আগে আসতে হবে। আর যেহেতু ফসলটার দুর্যোগ কিন্তু কম, এখন উঠানোর সময় কিন্তু দেখেন কোনো দুর্যোগ নেই, এখন আবহাওয়া শুষ্ক আবহাওয়ায় তুলাটা উঠাচ্ছে, সরাসরি বাজারে সেচেরও খুব একটা বেশি প্রয়োজন নাই। বর্ষার মৌসুমে আবাদ করে বৃষ্টির পানি নির্ভর করে আমরা এই ফসলটা আবারটা শেষ করে ফেলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই এলাকায়, বরেন্দ্র এলাকায় বা আপনার এই বড়াল নদীর এই চর এলাকায় তুলার আবাদ কি দিন দিন বাড়ছে। খাদ্যশস্য উৎপাদনকে বাধাগ্রস্ত না করে তুলা চাষের ক্ষেত্র বাড়ানোর উদ্দেশ্যে তুলা উন্নয়ন বোর্ড প্রণোদনা হিসেবে চাষিদের বীজ, সার, কীটনাশক ও পরামর্শ সহায়তা প্রদান করছে। পাশাপাশি উৎপাদিত তুলা বিক্রির জন্য মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টের অংশ হিসাবে মৌসুমি বাজার ব্যবস্থাপনা ও মার্কেট লিঙ্কেজে সহায়তা করছে। রাজশাহী জেলার চারঘাট উপজেলার যোধ কার্তিক বিএন উচ্চ বিদ্যালয় মাঠে তুলা উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তাদের নির্ধারিত শিডিউল মোতাবেক তুলা বেচা কেনার দিন নির্ধারণ করা হয়। ফলশ্রুতিতে মধ্যস্বত্বভোগী ছাড়াই চাষি ও জিনার প্রতিনিধির সমাগম ঘটছে এই ধরনের তুলা বিক্রয় কেন্দ্রগুলোতে। যেখানে মূল ভূমিকায় থাকছেন তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট অফিসাররা। দেশের বরেন্দ্র এলাকা, চর এলাকা ও লবণাক্ত এলাকা যেখানে খাদ্যশস্য উৎপাদনে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে, ওই সকল এলাকা উপযোগী জাতের তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ ও প্রাথমিকভাবে প্রণোদনার আওতায় আনা গেলে তুলা চাষের এরিয়া বাড়বে, আমদানি নির্ভরতা কমবে, সর্বোপরি এক ফসলি জমিতে অধিক ফসল আবাদে রূপান্তর করে লাভবান হবেন আমাদের কৃষক সমাজ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী দিন, নদীর মাঝি বলে